অটিজমে কিছু ট্রেটস আছে, সেটা হচ্ছে একটা হচ্ছে ল্যাক অফ সোশ্যালাইজেশন, ল্যাক অফ কমিউনিকেশন আর রেস্ট্রিকটিভ রিপিটেটিভ বিহেভিয়ার। আর এটা কিন্তু কোনো কিউরেবল নয়, কারণ এটা কোনো ডিজিজ নয়, আমরা এটাকে ওষুধ দিতে পারবো না। তো মায়েরা যখন হাসে বাচ্চারা অলরেডি কনফিডেন্স পেয়ে যায়। এটা একটা হচ্ছে মানসিক বিকাশের একটা ভিন্ন ধরন। বাড়িতে আপনারা বাচ্চাদের কিভাবে রাখবেন বা কিভাবে আপনারা তাদের কাজ করাবেন। আমি অটিজমে কিছু ট্রেটস আছে, সেটা হচ্ছে একটা হচ্ছে ল্যাক অফ সোশ্যালাইজেশন, ল্যাক অফ কমিউনিকেশন আর রেস্ট্রিকটিভ রিপিটেটিভ বিহেভিয়ার। আমি একটা কেসের মাধ্যমে খুব সহজ করে আপনাদের একটু বুঝিয়ে দিচ্ছি। সে তখন তার বয়স ছিল 3 ইয়ার্স। তো সে যখন এসেছিল, সে তার কি ছিল, তার ছিল আপনার রিপিটেটিভ রেস্ট্রিকটিভ বিহেভিয়ার কিছু ছিল। মানে সে হার্ডের কালার রেড মানে রেডই জানতো, সে সানের কালার ইয়েলো মানে ইয়েলোই, এটা অবভিয়াসলি ইয়েলো। বাট তাকে যদি বলা হতো যে লাইনটা ও সোজা আঁকতে পছন্দ করতো, ও বেঁকে আঁকবে না, ঠিক আছে। আর তার কি ছিল, কিছু স্পিচের প্রবলেম ছিল আর কমিউনিকেশনের প্রবলেম ছিল। সে কিভাবে কথা বলতে হয় সেটা জানতো না। কিভাবে কথা বলতে হয় মানে হচ্ছে যে তুমি কি আজকে খেয়েছো, ও বলতো তুমি কি আজকে খেয়েছো, খাবো 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 খাবো, জাস্ট এইরকম তার কমিউনিকেশন স্কিল ছিল। তো প্রথমে আমি তাকে স্ট্রাকচার কিছু রুটিন তার মায়ের সঙ্গে বসে আলোচনা করি বাড়িতে। তার সেখানে স্ট্রাকচার রুটিনে প্রথমে রাখি তার সেলফ হেল্পের মধ্যে তার নিজের কাজটা নিজে করবে, যেমন হচ্ছে টিথ ব্রাশ করা, যেমন হচ্ছে নিজের খাওয়াটা নিজেকে করা, নিজের বই খাতা নিজে গোছানো। তারপরে আসি আমি ডেলি লাইফ অ্যাক্টিভিটিতে। তাকে বলি যে থালাটায় খাচ্ছে সেই থালাটা গিয়ে বেসিনে সে রেখে আসবে, বা জলের গ্লাসটা যখন তার প্রয়োজন হবে সে ওখান থেকে নিজে নিয়ে বসবে। এবং কিছু আমরা এক্সারসাইজ করি, যেহেতু অটিজম বাচ্চাদের কিছু প্রিমিটিভ রিফ্লেকশনের প্রবলেম থাকে, যেটার ফলে তারা ইন্ট্রিগেট হয় না, রিটেন হয়ে থাকে। তো আমরা কিছু যোগা বা এক্সারসাইজ দিয়ে থাকি তার ফাইন মোটর আর গ্রস মোটরটাকে ডেভেলপ করার জন্য। এবং তার সঙ্গে সর্বদা অটিস্টিক বাচ্চাদের একটা ভিজুয়াল শিডিউল দিতে হবে, যেহেতু ওদের রেস্ট্রিকটিভ ওদের একটা বিহেভিয়ার থাকে। তো ওরা তো নিয়মের পরিবর্তিত কোনো কাজ করতে চায় না, এরা রুটিন মেপে কাজ করতে তারা খুব ভালোবাসে। তো সকালবেলা উঠে মাকে মানে আপনার পেরেন্টসকে প্রথমে বাচ্চাকে দিয়ে পরের দিন কি কাজ করাবেন তার আগের রাতে তার একটা ভিজুয়াল শিডিউল বানিয়ে বাচ্চাকে শোয়ার আগে বলে দিতে হবে যে তুমি সকালবেলা উঠে ব্রাশ করবে, তারপর জল খাবে, তারপর ব্রেকফাস্ট করে কিছু এক্সারসাইজ করবে, এক্সারসাইজ করে তুমি ম্যাথ নিয়ে বসবে, তারপর তুমি কিন্তু বিদিশা ম্যামের কাছে যাবে, বিদিশা ম্যামের কাছ থেকে এসে তুমি টিফিন খাবে। প্রত্যেকটা ছোট ছোট টাস্ক করতে হবে, মানে ছোট ছোট গোল নিতে হবে, তার ছোট ছোট টাস্ক অ্যানালিসিস করে তারপর বাচ্চাটাকে সেটাকে দেখিয়ে দিয়ে ঘুম পাড়ানো এবং সকালে উঠে তাকে আবার ভিজুয়াল শিডিউলটাকে দেখানো। এবং একটা করে কাজ হয়ে গেলে সেটাকে ডান বলে সেটাকে একটা জায়গায় রেখে দেওয়া। তাতে হয় কি তাদের সুবিধা হয় বুঝতে, কারণ আমরা সবসময় স্ট্রেংথ নিয়ে বাচ্চাদের কাজ করি, স্ট্রেংথটাকে, এবং সেই কাজটাকে কন্টিনিউ করতে হবে। তো এখন বাচ্চাটার আমরা 3-4 বছর করার পর বাচ্চাটা এখন 7 বছর বয়স, সে এখন হেরিটেজ স্কুলে পড়ছে এবং সে কমিউনিকেশন স্কিল যথেষ্ট উন্নতি হয়েছে। এখন অ্যান্সার দেয়, খুব সুন্দর কমিউনিকেট করে এবং এখন শান্ত হয়ে বসে তাকে আমি ডিকটেশন দিচ্ছি। তার আচরণগত দিক থেকেও সে খুব উন্নত, তার সামাজিক বিকাশও তার খুব হয়েছে। আরেকটা কথা আমি সবসময় বলছি, সামাজিক বিকাশে বাচ্চাকে এক্সপোজার দিন, বাচ্চাকে মাঠে নিয়ে গিয়ে খেলান। এই যে মায়েরা সারাক্ষণ দৌড়ায় থেরাপি না, আপনাকে যে কোনো একজন থেরাপিস্টকে বিশ্বাস করতে হবে, তার সঙ্গে বসে রুটিন বানাতে হবে এবং সেই অনুযায়ী বাড়িতে আপনাদের কাজ করতে হবে। বাচ্চাকে সবসময় ইন্ডিপেন্ডেন্ট বানান, ছোট থেকেই কিন্তু এগুলো শেখাতে হবে। আপনি যখন ও নিজের হাতে খাবে, স্ট্রাকচারটা বুঝবে, যেটাতে প্রবলেম হয় অটিজমে সেন্সারি প্রবলেম হয়, তার স্মেলটা ওরা বুঝবে এবং জিনিসটা কী খাচ্ছে তার সম্পর্কে কিছু অ্যাকোয়ার করবে নলেজ। একটা কথা সবসময় পেরেন্টসদের মাথায় রাখবেন, যখন থেরাপিস্টরা কাজ করছে সামনে বসে কাজ দেখবে। এটা আমি সবাইকে সাজেস্ট করি, দরজা বন্ধ করে কোনো থেরাপি হয় না।
থেরাপিস্টের সঙ্গে ফেস টু ফেস কথা বলবেন, বাচ্চার প্ল্যানিংটাকে আগে সেট করবেন এবং বারবার বলছে থেরাপিস্ট অনুযায়ী বাড়িতে সেই কাজগুলো করবেন এবং সেই ছোট ছোট ফিডব্যাক থেরাপিস্টকে দেবেন। থেরাপিস্টেরও সুবিধা হবে বুঝতে, সেও নতুন কিছু ভাবতে পারবে, পড়াশোনা করতে পারবে। মায়েরা এই সময় বাচ্চাদের ভীষণ রোবট মনে করে, সকাল উঠলো এই কাজ করাতে হবে। ওদের যে মি টাইমটা নিজেরাও নেয় না, মা বাবারাও না, বা পেরেন্টসরাও নেয় না, ইভেন বাচ্চাকেও দেয় না। ওরা তো রোবটস না, আলটিমেটলি ওরা ভিন্ন ধরনের ভাবনা চিন্তা, ওরা এটা কোনো রোগ না। আমরা যেভাবে আমাদের ব্রেন যেভাবে ওয়ার্ক করে ওদের একটু আলাদা ওয়ার্ক করে। এরকম অনেক অটিস্টিক বাচ্চা আছে যারা আঁকাতে সাংঘাতিক ভালো, আমরা হাই ইন্টেলেকচুয়াল অটিজম বলি। তো সেই ক্ষেত্রে ডিপ্রেশন তখন আসে, তখন আপনাকে বুঝতে হবে যে আপনাকে ওদেরও কিছু মি টাইম দিতে হবে। সেই শিডিউলেও ওদের মি টাইমটা ধরে রাখতে হবে। বাচ্চা তখনই আরেকটা সবসময় যখন বাচ্চা অ্যাডোলেন্সে যাচ্ছে সেই সময়টা খুব কুশিয়ার, সেই সময়টা ওকে সবসময় মানে ওর তখন ক্রোনোলজিক্যাল তো বৃদ্ধিটা বাড়ে, ক্রোনোলজিক্যাল এজের তো বয়স বাড়ে, সেই সময় কি করণীয় সেটা নিয়ে ডিসকাস করতে হয় এবং সেই থেরাপি আপনাকে বলে দেবে এই কাজগুলো করতে। এবং যতটা পারবেন বাচ্চাকে অ্যাটেনশান দিন, বাচ্চার সঙ্গে ইমোশনাল কানেক্ট হন, খুব দরকার ইমোশনাল কানেক্ট হওয়া। আর রিপিটেটিভ বা ক্রমাগতকে ট্রেনিং দিয়ে দিন, তাহলে কোনো বাচ্চার ডিপ্রেশন আসবে না। প্রথমে বাবা মাকে অ্যাকসেপ্ট করতে হবে। বাচ্চা যদি আপনারা ভালো চান, বিকাশ চান, সবার প্রথমে অ্যাকসেপ্ট করুন। আপনারা কেন নেবেন না সোশ্যালাইজেশন? আপনারা যদি নিজেরাই গুটিয়ে থাকেন তাহলে সোশ্যাল দিক থেকেও আপনারাদেরকে পিছিয়ে দেবে, যে তার বাবা মারাই এরকম ভাবছে তাহলে আমরা কেন ভাববো না। তো আপনারা নিয়ে যাবেন, আপনারা বলবেন হ্যাঁ আমার বাচ্চা তো, ওদের তো ব্রেনের কন্ডিশন, সবাই পারফেক্ট হয় না। শুনুন, এরকম অটিজম বাচ্চা এমন আছে, আমার কর্মজীবনে আমি এমন একজন অটিস্টিক বাচ্চা জানি, সে ক্লাস 12-এর পরে পার্সেন্টেজ হচ্ছে 98%। সে এত হাই ইন্টেলেকচুয়াল, সে ম্যাথে সাংঘাতিক ভালো, কিন্তু সে কমিউনিকেশন করতে পারতো না ঠিক মতন করে। তো তাকে তার মা যখন আমার কাছে এলো যে শুধু পড়াশোনা, আমি বললাম যে আপনি সোশ্যাল করুন। আমি তারপর তার সঙ্গে 1-to-1 গল্প করা, শেয়ার করা, কবিতা লেখা, আমি কিছু কবিতা লিখে ওকে বলতাম দেখ তো তুই ঠিক আছে। তো আমাদের মধ্যে এতটাই কানেকশন হয়ে গেছে, আমি ছেড়ে দেওয়ার পরও ও এখনও পর্যন্ত আমার সঙ্গে কন্ট্যাক্ট রাখে এবং এখনও ছোটো ছোটো গল্প পাঠায়। এবং ইভেন ওর বাবা বলছে ম্যাম এখনও কথা বলছে গিয়ে, তার 16 ইয়ার্স ওল্ড, যে এবারে ও সিবিএসসির এইচএসে বসেছে এবং সায়েন্স নিয়ে পড়াশোনা করছে, ম্যাথে তুখা, মানে ম্যাথে ওকে আনবিটেবল, কেউ বিট করতে পারবে না। এরকম চেষ্টা করবেন যে গ্রুপে, এই বাচ্চাদের একটা গ্রুপ থাকে, সেগুলোর সঙ্গে অ্যাসোসিয়েট হওয়ার চেষ্টা করুন। আমি আমার ইনস্টিটিউটে সবসময় একটা কর্নার রেখেছি পেরেন্টসদের জন্য, যে সব পেরেন্টসরা ওখানে বসবে। আমরা পেরেন্টসদের মধ্যে চেষ্টা করি যে একটা পিকনিক অ্যারেঞ্জ করা। ইভেন আমাদের কয়েকটা ইভেন্ট হয়েছে যেখানে আমরা হোলি সেলিব্রেশনে পেরেন্টসদের খেলা রেখেছি এবং তারা ভীষণ এনজয় করেছে। ভ্যালেন্টাইন ডেতে পেরেন্টস আর স্টুডেন্টদের সঙ্গে আমরা করেছি এবং তারা তো এই ছোটো ছোটো জিনিসগুলোকে আপনাকে একটা স্টেপ করে বাচ্চার সঙ্গে আপনাকেও এগোতে হবে। আপনি এক স্টেপ দেবেন বাচ্চাও এক স্টেপ দিচ্ছে। আপনি যত ভালো থাকবেন, আপনার অ্যাকচুয়ালি কী হয়, বাচ্চারা সবসময় মায়েদের ইমোশনটাকে খুব ভালো বোঝে, সে যে কন্ডিশনেই থাকুক। তো মায়েরা যখন হাসে, বাচ্চারা অলরেডি কনফিডেন্স পেয়ে যায় যে মা হাসছে, তার মানে আমি বেটার জিনিস করেছি। তো মায়েদের সবসময় আপনারা আনন্দে থাকুন, বাদ বাকি তো আমরা আছি, তো আমরা তো আপনাদের পথ নির্দেশক হিসেবেই কাজ করছি। আর এটা কিন্তু কোনো কিউরেবল নয়, কারণ এটা কোনো ডিজিজ নয়, আমরা এটাকে ওষুধ দিতে পারবো না। এটা একটা হচ্ছে মানসিক বিকাশের একটা ভিন্ন ধরন, একটা হচ্ছে নিউরো ডেভেলপমেন্টাল একটা কন্ডিশন।